বার্তা 2024 সম্পর্কে তার মূল্যবান বক্তব্য সুনির্দিষ্ট বাস্তব অভিজ্ঞতা আমাদের মৎস্যজীবী ভাই বোনদের সামনে তুলে ধরার জন্য বিশেষভাবে বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এই উপজেলা এই থানার ওসি সাহেব, এখানে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সকলকে প্রিয় মৎস্যচাষী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি আজকে 31শে জুলাই, আগামীকাল 1 আগস্ট, মানে শোকের মাস। শোক কেন? 15ই আগস্ট 1975 সালে আমাদের জাতির জনক, মানে এই দেশ যে সৃষ্টি করেছে, ওইটা সৃষ্টি করেছেন আল্লাহ, ঠিক আছে, বাট ওই যে আমার দেশে বলে হিল্লা, দেখে না, তো হিল্লা ছিলেন এই বঙ্গবন্ধু, জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি বলে, ঠিক না? এই পাকিস্তান সৃষ্টি হয়েছিল 1947 সালের 14ই আগস্ট। ওই দিন রাত্রেবেলা 15ই আগস্ট সৃষ্টি হলো ভারত। মানে পাকিস্তানের স্বাধীনতা ছিল 14ই আগস্ট, আর ভারতের ছিল 15ই আগস্ট। এই মাঝখানে রাতে বঙ্গবন্ধুকে, রাতে মানে ভোর রাতে, একেবারে ফজর নামাজের মতো নিঃস্বার্থভাবে তার পরিবারের সদস্য সহ নির্মমভাবে হত্যা করা। ওই 18 জন শহীদ হয়েছিলেন। সব মিলিয়ে আমি তাদের মাত্রা কামনা করি। বঙ্গবন্ধু না হলে আসলে এই দেশ হতো না, মানে হতে 100 বছর পরে হতো। বঙ্গবন্ধু 23 বছর, 47 সাল থেকে 71 সাল, এই 23 বছর আপনার 70 সাল পর্যন্ত, 23 বছরের 14 বছর জেলে কাটছে। বঙ্গবন্ধু জেলে গেছে, বেরিয়েছে, আবার ধরছে পুলিশ, আবার জেলে গেছে, আবার বেরিয়েছে, আবার ধরছে, এমনি চলবে। কিন্তু উনি আশা এবং তার উদ্যোগ ছাড়েননি। এই টেকনাফ থেকে তেঁতুলিয়া, আবার ওদিকে আপনার সুন্দরবন থেকে ছিলেন, এই সব জনপদ উনি পায়ে হেঁটে বা মোটর সাইকেল অথবা এমনি নর্মাল বাইসাইকেল, মোটর সাইকেলও তখন চলতো না, রাস্তাঘাট ছিল না, নৌকা ছিল। এগুলো আপনারা সব ইতিহাস জানেন। আগে যারা একটু বয়স্ক, এই অঞ্চলে, এই থানা কোনো রাস্তা ছিল না। এখান থেকে বরিশালের কোনো রাস্তা ছিল না, এখান থেকে পটুয়াখালীরও কোনো রাস্তা ছিল না। এখানে একটা মাত্র রাস্তা ছিল, বিছিল, তাও মাটির রাস্তা। কি বলেন, দেখছেন তো? যারা বয়স্ক আছেন তারা দেখছেন, মাটির রাস্তা, বিছিল একটা মাত্র রাস্তা, আর কোনো রাস্তা ছিল না। সব যোগাযোগ নৌকা বা লঞ্চ স্টিমার। লঞ্চ হচ্ছে অনেক পরে, আগে ছিল গয়না, জানেন তো? অনেকে গয়নায় চড়ছে, এমন কোনো লোক আছে এখানে? গয়নায় চড়ছে? এই বছর গয়নায় চলে, কমপক্ষে বয়স হতে হবে 65 বছর, এই নিচে না। গয়নার পর আসছে লঞ্চ, হাজি কোম্পানি, চৌধুরী কোম্পানি, এইসব লঞ্চ। আগে মানুষ সন্ধ্যাবেলা গয়নায় চলতো, নৌকা, পাঞ্চি নৌকা আছে না, ওই বড় নৌকা, ওই বড় নৌকা অনেকগুলো দাঁড় বাইতো, পিছনের দাঁড় তো আছে। তো এইটা সকালবেলা ঘোরাতে, সন্ধ্যাবেলা চলতে, ঘোরাতে বরিশাল, ঠিক আছে? পায়ে হেঁটে, অনেকে তো পায়ে হেঁটে, আমরা তো আমার বাড়ি থেকে বরিশাল সোজা, মানে মাঠের মধ্যে যা সিরা পাড়ে
মাটির রাস্তা খাওয়া, 2-3টা খাওয়া পাড়িয়ে পেরিয়ে তারপর 13 মাইল হেঁটে যেতাম আমরা। তো সেই ছিল আগের অবস্থা। তখন কিন্তু একটা জিনিস বেশি ছিল, সেটা ছিল মাছ। হ্যাঁ, যেমন ইলিশ ছিল, ওই ভাইস চেয়ারম্যান বললেন বিভিন্ন অনেক নদীর ইলিশ ছিল, কিন্তু আগে এখন নাই। অনেক ইলিশ মাছ পাওয়া যেত। গল্প শুনবেন, 12টা ইলিশ মাছ 1 টাকা। হ্যাঁ, যারা দেখছেন তারা দেখছেন, তারা দেখেন। 12টা ইলিশ মাছ 1969 সালের জুলাই মাসে আমি তো পাকিস্তান দিকে যাই, ওই সময় 12টা ইলিশ মাছ 1 টাকা। মানুষ ইলিশ মাছ ধরতে চাইতো না, কারণ হলো ওই জাল শুদ্ধ ছিঁড়া সব চলে যেত, জালও থাকতো না। আর বাজারে নিতে চাইতো না, কারণ এত ইলিশ বোঝা হয়ে দেখা যাচ্ছে 12টা ইলিশ মাছ 1 টাকা। অবশ্য তখন চালের মন ছিল কিন্তু 10 টাকা, বুঝলেন? ধান 5 টাকা। গল্প সত্যি কথা। বঙ্গবন্ধু যখন আছে তখন ক্ষমতায়, তখন কিন্তু চাল 20 টাকা, 7200। সোনার দাম 180 টাকা ভরি। আর এখন কত? 1,05,010 টাকা ভরি। কোথায় যে 180 আর কোথায় 1,05,000? গল্প মনে হয় না? সত্যি। যারা স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ করেছেন, অথবা যারা ওই সময় মনে আছে, তারাও জানবেন ওই সময় কিন্তু এইভাবে 150-200। আমি বিয়ে করেছি 1973 সালে, 300 টাকা স্বর্ণের ভরি, বুঝলেন? তখন একটু বাচ্চা 300 টাকা। তো সেই তখন কিন্তু মাছ ছিল অনেক, পুকুরে মাছ, খালে মাছ, নদীতে মাছ, বেড়ে মাছ। বুঝে বাড়ির চারপাশে বেড় আছে না, বলেন তো আপনারা, বুঝলেন সবাই? ওখানেও মাছ, অনেক মাছ, শোল মাছ, বাজার মাছ, কই মাছ, চিংড়ি মাছ, শলা চিংড়ি, গলদা চিংড়ি। হ্যাঁ, বড়শি বাইরে বড় বড় চিংড়ি মাছ চলতো কিনা? একটা পুঁটি মাছ দিয়ে একটা বড়শি ঝুলে রাখলে ভোর রাখবে শোল মাছ, ঠিক না? কিন্তু ওগুলো কি আছে এখন? কেন নাই? মানুষ অনেক বেড়ে গেছে, খাল বিলও কমে গেছে, এখন সব উঠে গেছে, অনেক খাল ভরে গেছে। এই জন্য আপনার মাছের উৎপাদন এখন নাই। আবার আগে কিন্তু লবণ পানি ছিল, লবণ পানিতে আপনার চিংড়ি মাছ ভালো হয়। ওই যে সাতক্ষীরা দক্ষিণ অঞ্চলে কিন্তু গলদা চাষ, চিংড়ি চাষ হয় বেশি। কেন? আমাদের পানি লবণ। এই জন্য দক্ষিণ অঞ্চলে গেছে কেউ ছোটবেলায় কিন্তু অনেক মাছ, বাচ্চা মাছ জাল ফেললে এক জালে সারা নিজের খাওয়া হয়ে যেত। তো সেই ঐতিহ্য ছিল আমাদের আগে। এই যে আগের জমানায় মানে বিভিন্ন পর্ব, মানে যার বিয়ে হচ্ছে, তো বাজার থেকে মাছ কিন্তু না, ওই বড় পুকুর যাদের আছে না, ওখান থেকে রুই কাতলা মাছ ধরতো, অনেক মাছ পাওয়া যেত, অনেক বড় বড় 8-10 কেজি করে, বুঝলেন? তো সেগুলো যখন নাই, তাহলে কি হবে? মানুষ কিন্তু 4 গুণ বেড়ে গেছে। ওই সময়ের লোক ছিল 70 বছর আগে 4 কোটি বাংলাদেশে, এখন হয়েছে 17-18 কোটি, 4.5 গুণ বাড়ছে। এই মানুষের আল্লাহ, অবশ্য আল্লাহর কথা না যে আমরা যখন বাংলা সৃষ্টি করি তখন কিন্তু তার আমিও রুজিও তৈরি করি। দেখেন আগে ধান হয়তো 50 মণ এক কালিতে, এখানে 160 শতাংশ, এখানে এই অঞ্চলে 160, আবার ওদিকে মানে পূর্ব দিকে আবার 172, 1 একর 72 শতাংশ। 50 মণ ধান হতো, আর এখন 200 মণ ধান, 150 থেকে 200। হ্যাঁ, এই কারণে এই কৃষি অনেক উন্নতি হয়েছে।
এই কৃষি বিজ্ঞানী যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা তাদের বিভিন্ন অনুসন্ধান রিসার্চের ফলে এই উন্নতি হয়েছে, ধানের উন্নতি হয়েছে। মাছ, এই মাছের যে অংশটা আমরা আজকে আলাপ করছি, আমিষ, এই যে ওনারা বললেন আমিষ, গরুতেও আমিষ, হ্যাঁ, গরু মানে পোলট্রি ডেইরিতে আমিষ, কিন্তু সেটা তো অনেক দামি, হ্যাঁ, কিন্তু মাছ যেখানে সেখানে আমাদের সে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন মাছ উৎপাদন করছে আমাদের জমি, এই মাটি মাছ উৎপাদনের জন্য নাম্বার 1। এই জন্য সারা বিশ্বে কিন্তু আমরা মাছ উৎপাদনের চতুর্থ, এতটুকু ছোট একটা দেশ। কীভাবে হলো? আমাদের এখানে খাদ্য তো দিতেই হয় এখন, কারণ আমরা অনেক উৎপাদন করতে চাই। একটা পুকুরে আগে 1 মণ মাছ হলে এখন 20 মণ হবে, তো ওদের খাদ্য তো দিতেই হবে, এত মাছ অল্প জায়গার মধ্যে খাদ্য দিতে হবে। কিন্তু আমাদের মাটিও অনেক ভালো, ওদের আগে তো মানুষ খাদ্য দিতে না, দিত আগের জমানায় খাবার দিতে না, কিন্তু মাছ এমনি কাদা শ্যাওলা, তারপরে বিভিন্ন লতা পাতা, ওগুলো খেয়ে কিন্তু মাছ বড় হবে। তো এখন আমাদের মাছ আমরা বলি, কিন্তু মাছের যে সমস্যা, সেটা আমাদের দেশের মাছ মৎস্য উৎপাদনে অনেক সমস্যা। এই যে ঋণে গেল, যত মৎস্য চাষি ভাইরা ছিলেন আপনারা, সব মাছের ভেদ ডুবে গেছে, সব মাছ ভেসে গেছে। অবশ্যই একটা সুবিধা হচ্ছে গরিব মানুষের জন্য, যার বাইরে হয়তো 10টা মাছ উঠে খাইতে পারে। হ্যাঁ, না না, মাছ মরে না, খালে বিলে চলে গেছে, নদীতে চলে গেছে। আর একটা জিনিস বলছে, যে ভাইস চেয়ারম্যান বলছে নদীতে মৎস্য চাষ, আসলে মাছ নদীতে ফেললেও কিন্তু বেশি দূর যায় না। আপনারা ভাইবেন না যে গঙ্গোসাগরে ভাইসে গেছে, না, মাছ বেশি দূর যায় না, এই জন্য নদীতেও মৎস্য চাষ করা যায়। সেটা আমাদের এখানে এখনো হয়নি, সেটাও মনে শুরু করতে হবে। তবে মৎস্য বিরাট একটা সম্পদ। এই যে রিবেটে ভেসে গেল, এটার ব্যাপারে আমি বলবো সরকার এখনো এই ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারছে না, কারণ অসংখ্য মৎস্য চাষি মৎস্য খামার ডুবে গেছে। এটা সরকারের পক্ষে এটা গ্রহণ করা আসলে মুশকিল। তবুও সরকার চেষ্টা করছে বিভিন্ন সময়, আমরাও চেষ্টা করবো, ভবিষ্যতে কিছু পাওয়া গেলে আপনারা সেটা সুবিধা পাবেন। তবে আমি এই যে রিবেল হলো কত বছর পর, 7-8 বছর পরে একটা দুর্যোগ। এর আগে ওই যে আগে তো হয়েছে, হ্যাঁ, তো আগেও এই জন্য দুর্যোগ হয়েছে আমাদের কাছে। ওই দুর্যোগের কথা যদি বলি তাও আবার এক ইতিহাস। এর আগে ছোটবেলা আমাদের বাইরে যারা বয়স্ক আছেন, অনেক বন্যা হতো। এখন কিন্তু বন্যার সংখ্যা কিন্তু অনেক কম। এর আগে প্রতি বছর বন্যা হতো, অনেক বন্যা, অনেক ঝড়, আর ঢেউ আসতো। ওই যে আগুনমুখা নদী, ওদিকে এদিকে বিষখালী, ওদিকে তেঁতুলিয়া, দক্ষিণে আগুনমুখা, এইগুলো সব ডুবাই দিত। ডুবে কার্তিক মাসে পর্যন্ত জলোচ্ছ্বাস হচ্ছে। তো সেই তুলনায় এখন কিন্তু অনেক কম জলোচ্ছ্বাস হয়, অনেক কম ঘূর্ণিঝড় হয়। আমি আপনাদেরকে বলবো, যারা মৎস্য চাষি হতোদ্যম হবেন না বা সাহস হারাবেন না। আপনারা এই যে মাছের ভেদ করেন, আমি দেখি সব জায়গায়, কিন্তু আমি খেয়াল করি মাছের আপনার প্লেন জায়গার মধ্যে করেন, পাড়টা একটু উঁচু করেন না, বুঝলেন, একটু পাড়টা যদি উঁচু করেন এবং এর সাথে যদি এই যে জাল নেট লাগান, আপনার তো নেট লাগান না, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি নেট লাগাচ্ছে। তো এই নেটটা যদি থাকতো 2-3 ফিট, পাড়টা যদি 2-3 ফিট উঁচা থাকতো, তাইলে কিন্তু এটার মধ্যে ওই বন্যার পানি উঠছে। এখন বলবেন যে এটা তো আমরা জানি না যে এইভাবে বন্যা হবে, এটা ঠিক, তো জানতেন না যে এইভাবে ঝড় হবে। বা ভবিষ্যতে আমার মনে হয় এই ধরনের উপকরণ আপনাদের পাই সুরক্ষা মনে রাখতে হবে, মনে রেখে মৎস্য চাষ করবে। তবে আবার বলবেন যে তার খরচ বাইরে হবে,
ইয়েস, খরচ বেরোবে, লাভ একটু কম হবে, কিন্তু প্রোটেক্টেড থাকবে, আপনি দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন। তো সেই একটা উপদেশ আপনাদের। মাছের আপনার ঘের সম্বন্ধে বলছিলাম, এখানে আমাদের মৎস্য চাষের ব্যাপারে কতগুলো বাধা, বছর করলেন যে আমাদের এক নম্বরে ধরেন মৎস্য চাষের জন্য খুব প্রয়োজন ট্রেনিং, হ্যাঁ, প্রশিক্ষণ না হলে কিন্তু যথেষ্ট উৎপাদন হবে না। এই মাছও একটা প্রাণী, ওরও রোগ আছে, ঠিক না, ও বৃদ্ধি পায়, বড় ছোট ছোট পোনা থেকে বড়, মানুষ বাচ্চা থেকে বড়, ও ছোট পোনা থেকে বড়, প্রত্যেকটা পর্যায়ে খাদ্য আছে, কি পরিমাণ খাদ্য দিতে হবে, খাদ্যটা জানা, কোয়ালিটি কি ধরনের খাদ্য হবে, তবে রোগ কী কী আছে, সেই রোগ প্রতিরোধের জন্য কী করতে হবে, ঠিক আছে। মানে আপনি যদি একটা ভালো বাচ্চা আশা করেন বড় হোক, তার কিন্তু মোটা টাকা থাকতে হবে, তার পুষ্টি ব্যবস্থা করতে হবে, তাহলে তো সে অসুস্থ থেকে যাবে অথবা হ্যাঁকা থেকে যাবে, বুঝলেন। সেই জন্য মানুষ কীভাবে করে ওঠে, মাছ বা অন্য পশু পাখি সব কিন্তু একই স্থান, আল্লাহ মানুষ সব কিছু একইভাবে একই ধরনের সৃষ্টি করেছে। তো সেই জন্য গুরুত্বপূর্ণ এই যে এখানে আমাদের যুব উন্নয়নে প্রশিক্ষণটা দেওয়া হয়। আমি মনে করি যারা মৎস্য চাষ করবেন তাদের কেউ না কেউ, অনেকে মিলেই করেন, তো কেউ না কেউ একজন এখান থেকে ট্রেনিং দিবেন। সেই জিনিসটা এখানে ট্রেনিংটা উন্নতি করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করবো। আমি বেশিরভাগ বেশি বা আগেও বেশি পরেও বেশি, তো ওইটা ইম্প্রুভমেন্ট যাতে হয় সেটার একটা ব্যবস্থা আমরা চেষ্টা করি। 2 নম্বর হলো এই যে মাছ চাষ করার জন্য আপনার হ্যাচারি দরকার একটা এলাকায়, যেটা মৎস্য উৎপাদন। এখন হ্যাচারি না থাকলে পোনা যদি সুলভ না হয়, ওই যে যশোর অঞ্চলে পোনা হয়, জানেন তো সবাই, এখানে কেউ আনছে কিনা জানেন না, ওরা পোনা ময়মনসিংহ অঞ্চলে পোনা অনেক চাষ করে, তারা শুধু মৎস্য চাষ। তো এই পোনা উৎপাদনের জন্য এখানে সুবিধা নাই। একজন বললেন উনি কাপড় দেয় একটা পোনা মৎস্য বাঁচাও, আপনার চিনেন কেউকে, অনেক হয়তো চিনে দিয়েছে, গোলাম মৎস্য নাম, ও একটা হ্যাচারি করছে, আমার বাড়ির কাছে ওই জায়গা হ্যাচারিও দিচ্ছে। তো এই হ্যাচারি দরকার, তবে পোনা ভালো জাতের পোনা সুলভে পান, সুলভ মানে হলো কম দাম এবং সহজ, ঠিক আছে। সেই জন্য যদি কেউ উদ্যোগ গ্রহণ করেন, একজন কি 2 জন কি 3 জন, আমি তাদের সাথে কাজ করতে উচিত। মানে সরকারের সুযোগ সুবিধা থাকলে পাওয়া দরকার, লোন বা কোথাও সরকারি কোনো পুকুর থাকে সেগুলো নিয়ে কোনো সিরিয়াস করবে, ফাঁকিঝুঁকি হবে না। আমার সাথে ফাঁকিঝুঁকি কাজ করার জন্য কেউ চেষ্টা করবে না, বুঝছেন, বলে বলবো। তো সিরিয়াসলি যদি কেউ করেন, মানে জমি, মানে পুকুর, সরকারি পুকুর এবং লোন ব্যবস্থা, এই ধরনের যদি কারো কিছু প্রয়োজন মনে করেন ছাঁচাই করার জন্য, আমি আপনাকে সহযোগিতা করার জন্য রাজি আছি। 2, 3 নম্বর মাছের খাবার ফিড, এটাও আমাদের এখানে আশেপাশে নাই। বরিশালের কাশীপুর একটা আছে, আর দক্ষিণে একটা আছে, হ্যাঁ, টোটো একটা আছে, মাঝখানে আমাদের দেখলে নাই। এইটাও যদি কেউ করতে চান, মৎস্য ফিড বা ডেইরি ফিড করতে চান, সেখানে আমি আপনাদের সাথে কাজ করতে লাগিয়েছি, উৎসুক। কারণ আমি চাই, আগে অনেকবার বলেছি যে ব্যক্তি পর্যায়ে যে মানুষ কর্মসংস্থান নাই, হ্যাঁ, মানুষের কাজ নেই, অনেক মানুষ বেকার,
এইখানে একটা মাত্র, কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু বাড়ি আছে, ছোট একটা পুকুর আছে প্রতি বাড়িতে, এখন 2টা 3টাও আছে, কিন্তু একটা কমপক্ষে আছে প্রতি বাড়িতে। তাইলে ওই ছোট পুকুর হলেও সেটা কিন্তু একটা বংশের কাছে ব্যবস্থা করতে পারে। এবং একটা মানুষ 2টা গরু রেখে গরুর তত্ত্বাবধান করতে পারেন, ডেইরি যেটা বলে, ভালো জাতের গরু, এরা 10-15 কেজি দুধ দেয়, ঠিক না? এটা করার কোনো সহজ, কিন্তু তার দরকার কিছু লোক হয়তো দরকার। একটা গরুর দাম কত হবে? একটা গরুর দাম, ভালো গরুর দাম 2.5 লাখ 2 লাখ টাকা, ঠিক না? এত মানুষ আপনার হয়তো 2 লাখ টাকা জোগাড় করতে পারবেন না। তো যদি সরকার যদি লোন দেয়, যে কথার কথা সে 2.5 লাখের অর্ধেক দিল বা 3 ভাগে 2 ভাগ করে বাকি আপনি জোগাড় করবেন, ওই একটা গরু কিনা তারপরে শুরু হবে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা। সম্ভব? সম্ভব। এগুলো কিন্তু করা যায়। এখানে যদি আপনারা লোন চান, মৎস্যকে বললেন যে আমি ফার্ম করতে চাই, লোন চাই, আমরা চেষ্টা করবো কীভাবে সরকার কাছ থেকে লোন নেব। ঠিক আছে? তাই কি হবে? এত উৎপাদন বাড়বে, 2 নম্বর মানুষের কর্মসংস্থান। একটা ছেলে মেট্রিক পাস করছে, বিএ পাস করছে, চাকরি নাই, ঘুরতেছে, সে একটা গরু কিনে শুরু, একটু মাছ, একটা ছোট্ট মৎস্য খাবার করে, হবে কি হবে না বলেন? হ্যাঁ, করা যায়। ওই ফুটানি না করে না, ও তো আজকাল মেট্রিক পাস করলে, বিএ পাস করলে একটা প্যান্ট পরে, জুতো পরে, আজকাল তো খালি পায়ে কেউ হাঁটে না। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা সব খালি পায়ে আসছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জুতো তখন কিন্তু লোকজন কত কম, কিন্তু এখন সব জুতা পরে মেট্রিক পাস করছে, তো সে পুরানি, মানে সে একটা বিরাট কিছু হয়ে গেছে, তাদের সাথে হাল ধরতে নামতে চায়, তাই? হ্যাঁ, ও হলো আপদ, না পারে ঘরের কিছু করতে, বাপকে সাহায্য করতে, না পারে বাইরে করে চাকরি করতে, ঠিক না বলে? কিছু মাইন্ড করে না যে আমি আপদ করবো, মানে সে একটা বোঝা না, বলেন, পরিবারের জন্য, দেশের জন্য বোঝা। তাহলে কি হবে? সে যদি সামান্য একটা ছোট মাছের ফার্ম করে অথবা একটা গরু কিনে শুরু করে, তাহলে কিন্তু সে নিজেই দেখা যাবে যে 2 বছর পর বা 5 বছর পর আরো 2জন লোকের চাকরি দিতে পারে। যখন তার একটা গরু থেকে 10টা গরু হবে, তখন কি একা পাতে পারবে? বাপ বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, ভাই চাকরি করে, মা বিদেশে কাজ করে, হ্যাঁ, একা মানুষ 10টা গরু পাতে হলে 2জন লোকের কম করতে পারে, ঠিক না? তাহলে আরো 1-2জন লোকের চাকরি সে দিবে। সেই জন্যই জনজাতি শেখ হাসিনা বলে নিজে উদ্যোক্তা হন, নিজে চাকরি দেন। আপনি চাকরি খুঁজেন না, আপনি এমন ব্যবস্থা করেন যাতে আপনি কয়েকদিন পর অন্য লোকের চাকরি দিতে পারেন। ঠিক কিনা বলছে? ঠিক বলছে? হ্যাঁ, এটা আমাদের সবাইকে মেনে চলবে। প্রণোদনার ব্যাপারে বলছেন, প্রণোদনা যেমন এখানে বর্ষ বিষয় বলতেন, আমাদের মানে মাছের উৎপাদন এই উপজেলায় এত, মানে অল্প কিছু করার পরেই দেখা যায় এই উৎপাদন প্রায় কত উৎপাদন ক্ষমতা কত? 86,000 মেট্রিক টন। যাই হোক, আমাদের যে উৎপাদন হয় 8,600 বলছি, এখন তো 2,000-2,500-3,000 মেট্রিক টন আমরা অধিক উৎপাদন করি। এই এখন এত উন্নত হয় না, তার মধ্যেই অধিক উৎপাদন করি। আর যদি আরো উৎপাদন বাড়ে, মানে হলো আরো বিজ্ঞানসম্মতভাবে আপনারা যদি করেন, আর একটু সাবধানতা অবলম্বন করে করেন, তাইলে 2,000-3,000 মেট্রিক টন বেশি হয়েছে। 1 মেট্রিক টন কত জানেন? 1 মেট্রিক টন কত? হ্যাঁ, 1,000 কেজিতে 1 মেট্রিক টন। কত কেজিতে 1 মণ? হ্যাঁ, আমি হিসাব করে দেখেন কত মণ। এত
মাছ বেশি হয়, 2-3 হাজার মেট্রিক টন। আর যদি একটু ভালো করে চাষে নামেন আপনারা সবাই দেখবেন যে 20,000 মেট্রিক টন হয়ে গেছে। তো এইটার ব্যাপারে আমরা একটু সজাগ হই। আমাদের উৎপাদন অনেক ভাবে, আমাদের আর্থিক অবস্থা অনেক ফিরে যাবে, তাই না? শুধু দেশ উপকৃত হবে। দেশ উপকৃত কিভাবে? এই যে অতিরিক্ত মাছ, এটা তো আসে না, আশেপাশে যায়, অথবা ঢাকায় যায়, বরিশালে যায়, ঠিক না? অথবা ভালো কোয়ালিটি হলো বিদেশি রপ্তানি। বিদেশি রপ্তানি করে ওই যে ঝিনুক হয়, উনি হিসাবটা দিলেন কত 86,000 US ডলার না কত লাখ US ডলার লাভ হচ্ছে ঝিনুক বিক্রি করে। মাছ বিক্রি করে অনেক হতে পারে। আমরা এই অঞ্চলে আমি আপনারা আবাদ করি, আমাদের মাটি খুব ভালো, পানিও খুব ভালো। এটা দিয়ে আপনারা মৎস্য চাষ করে অনেক লাভবান হবে। মাছ ধান খেতে যতটুকু হয় ফসল, তার চেয়ে অনেক বেশি কিন্তু লাভবান হয় মাছের। তবে এটা আমি বলছি না যে আপনার ধান বাদে মাছ চাষ করেন, শুধু তা না, কিন্তু কিছু জায়গায় মৎস্য চাষ করে এবং একটু সুরক্ষা রেখে তাহলে কিন্তু অনেক বেশি লাভবান হচ্ছে। আরেকটা ওই ঝিনুক ভাই মুক্তা চাষ, মুক্তা ঝিনুক আমাদের দেশে হাজার লাখ ঝিনুক না বিলের মধ্যে এখন কম আগে ছিল, অনেক বিলে চাষ করা যেত না, রানা সোয়া এগুলো শুধু জঙ্গল হতো। আর ওখানে ঝিনুক আর শামুক এর কোনো শেষ ছিল। ঠিক না? এই যে যখন কার্তিক মাঘ ফাল্গুন মাসে জমি চাষ করতো প্রথম আবশ্যক জন্য, তখন কিন্তু লাঙ্গলের মাথায় হাজার ঝিনুক উঠতো মাটির মাঝে, তুমি না আপনি জানেন এই ঝিনুক দিয়ে আমাদের দেশে কিছুই করা হতো না, শুধু ওই যে শামুক দিয়া আপনার ঝিনুক দিয়ে চুন মানে কিছু চুন খেল। হ্যাঁ ওইটা আমি বললাম না, ঝিনুক ঘষে মাছটা দিয়ে ছিটলো হতো, ওই দিয়ে আম। হ্যাঁ সবাই পকেটে ছোটবেলা একটা ঝিনুক অথবা একটা ছুরি থাকতে হয়, আম গাছিতে আম পাইরা দিন ছিল আলাদা। যাই হোক এখন ওই জিনিস নাই। তো এই যে ঝিনুক, অবশ্য আমাদের দেশে ঝিনুক হয় 15 কিন্তু মুক্ত হয় না, দুটোর জন্য আলাদা একটা করে ঝিনুক আছে মুক্তার জন্য, এবং সেটা আপনারা শুনছেন তো। এই যে উনি বললেন আমাদের জগন্নাথ শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঝিনুকে কি করে দাম কত সেটা কথা না, মুক্তি মানে। হ্যাঁ ইংল্যান্ডের রানী মুক্তা ভালো বলেন, বড় বড় সারা দুনিয়ায় যত বড় বড় মহিলারা আছেন, হ্যাঁ রাষ্ট্রনায়ক বিভিন্ন মুক্তার মালা করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সৌন্দর্য চর্চাও করেন বলেন। তো এই যে আমাদের দেশে চীনের চেয়ে অনেক বেশি মুক্তা হতে পারে বা বেশি ঝিনুক হতে পারে। শামুকও কিন্তু অর্থকরী ফসল, অনেক দেশে শামুক চাষ, আমাদের দেশে এখন হয় নাই মনে হয়, কিন্তু শামুক ওই যে আমরা আগে কি করতাম, শামুক ওই যে শামুকের গোষ্ঠটা বের করে হাঁসের একটা কথা, তাই না? কি বলেন খাওয়ার? আমি জানি না এখন খাওয়ার কিনা। তো এখন শামুকই খুঁজে পাওয়া যাবে। তো ওই যে জিনিসটা কষ্ট, ওই জিনিসটা কিন্তু অনেক দেশে মানে খুব স্বাদ, এবং তারা অনেক ডেলিশিয়াস ফুড করে, ফুড করে অত্যন্ত কি বলবো সুস্বাদু খাবার। এই যে ঝিনুকের ভিতরে পরিপুষ্ট, তারপরে যে কাঁকড়া, হ্যাঁ আপনার তো ছিছি করে নাকি, কাঁকড়া আবার খায় না, কাঁকড়াও খায় অনেক, সে অনেক মানুষ এই খায় কাঁকড়া বকুল, চিংড়ি মাছ গদা চিংড়ি ওঠে না, হ্যাঁ ওটাও যেমন কাঁকড়াও তেমন। এই যে মুসলমান আরো দেশে সব মুসলমানরা কিন্তু কাঁকড়া, হ্যাঁ কচ্ছপ, কচ্ছপ কচ্ছপ আমরা খাই না, আমাদের দেশে ভিন্ন হয়ে খায়, কিন্তু বিদেশে সবাই খায়।
ফসলের চাষ হয়, ঝিনুকের চাষ হয়, শামুকের চাষ হয়, কাঁকড়ার চাষ হয়, চিংড়ির চাষ, এগুলো সব প্রায় একটা ফসলের ফল। এগুলোর চাষ ভবিষ্যতে আর বেশি অর্থকরী ফসল, এগুলো রপ্তানি করে আমরা বৈদেশিক অর্জন করি। যদি না এগুলো আপনাদের চিন্তার শক্তি, আপনি এটা নিয়েও ভাই বললেন 40 কেজি চালে নাকি হয় না, এই দেশে মাসে 40 কেজি একটা ফ্যামিলি দেয়। আমার তোমার জোরের কৃষি কাজে না অনেক বেশি, একটু খেয়াল করে 40 কেজি 4 মাসে না 3 মাস নাকি প্রতি মাসে 40 কেজি, মাসে 40, 4 মাস 40 কেজি করে চাল। ভাইরা 1 কেজি চালে একটা ফ্যামিলি দ্বারা একদিন চলে যায়, তাই না? যারা 40 কেজিতে 30 দিন আর কি চাল, অনেক বেশি জনজাতির শিক্ষার্থীরা গরিব মানুষের জন্য